স্মৃতি পিৎজা খেতে ভীষণই পছন্দ করে, তাই সে শ্বশুরবাড়িতে যাওয়ার পরও সারাক্ষণ শুধু পিৎজাই খায়। কিন্তু শুধুমাত্র পিৎজা খেয়ে সে নিজের ট্যালেন্ট নষ্ট করেনি। সে যেমন পিৎজা খেতে ভালোবাসে, ঠিক তার থেকে বেশি পিৎজা বানিয়ে বিক্রি করতে পছন্দ করে। তাই শ্বশুরবাড়িতে যাওয়ার পর সে নিজের জন্য পিৎজা পার্লার খোলে। তার হাতের বানানো চিকেন পিৎজা, মাটন পিৎজা, চিজ লোডেড ভেজ পিৎজা, সসেজ পিৎজা ইত্যাদি পিৎজার স্বাদ এতটাই ভালো হওয়ায় সারা শহরে তার পিৎজা পার্লারের নাম ছড়িয়ে পড়ে। এভাবে পিৎজা বিক্রি করে করে স্মৃতি এখন অনেক বড়লোক হয়ে যায়। সে তার শ্বশুরবাড়ির পরিবার এবং বাপের বাড়ির পরিবারের জন্য অনেক কিছুই করে। এখন তাদের কাছে বড় বাড়ি আছে, গাড়ি আছে, দামি দামি গহনাগাটি, আরো অনেক সম্পত্তি আছে। তাদের জীবনে এখন কোনো কিছুরই অভাব নেই। মিতা, আজকে আমার শরীরটা খুব খারাপ, কিন্তু আজকে আমার পিৎজা পার্লারে অনেক কাস্টমার আসবে। আমার মনে হয় না আমি দোকানে গিয়ে আজকে পিৎজা বানাতে পারবো, কারণ আমি খাট থেকে নামতেই পারছি না। তাই তুমি বরঞ্চ আজকে আমার জায়গায় দোকানে চলে যাও। দোকানে গিয়ে গরম গরম পিৎজা বানিয়ে বিক্রি করে এসো, কারণ আমি তোমাকে আমার থেকে ভালো পিৎজা বানানো শিখিয়ে দিয়েছি। না না বৌদি, আমি আজকে কিছুতেই তোমার পিৎজা পার্লারে যেতে পারবো না, কারণ আজকে আমার গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারের পরীক্ষা, আর আমি যদি পরীক্ষা না দিই তাহলে আমি কিন্তু পুরো ফেল করে যাব। কি, তুমি পরীক্ষা নিয়ে চিন্তা করছো? আমাকে হাসিও না প্লিজ। কেউ আজকালকার দিনে পড়াশোনা করে বড়লোক হতে পারে না। এই দেখো, যেমন আমি মাত্র 12 পাস করেছি, কিন্তু এখন মাস গেলে পিৎজা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা রোজগার করছি আর তোমাদের সংসার চালাচ্ছি। সুতরাং বেশি পড়াশোনা করে লাভ নেই। তুমি আমার মতোই পিৎজা বিক্রি করা শিখে নাও, কারণ তোমাকেও তো আমার সঙ্গে আমার ব্যবসাটা চালাতে হবে। কথাটা তুমি ভুল কিছু বলনি। তুমি তো বেশি দূর পড়াশোনা করনি, আর আমারও পড়াশোনা করতে খুব একটা ভালো লাগে না, কারণ আমার যখন যা দরকার হয় তুমি তো আমাকে টাকা দিয়ে কিনে দাও। ঠিক আছে, তাহলে আমি পরীক্ষা না দিয়ে পিৎজা পার্লারে চলে যাচ্ছি। এই তো বুদ্ধিমতী মেয়ের মতো কথা বলছো। আর হ্যাঁ, আজকে কিন্তু আমার পিৎজা পার্লারে অনেক সেলিব্রিটি পিৎজা খেতে আসবে, তাই ওনাদের সাথে ফটো তুলতে হবে। এমনকি আজকে পিৎজা বিক্রি করে যা টাকা রোজগার হবে সব তুমি নিয়ে নেবে। তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করবে, কোনো অসুবিধা নেই। এরকম কথা শুনে মিতা খুবই খুশি হয়। এমনকি স্মৃতি তার ননদের হাতে 10,000 টাকা দেয়, যার ফলে মিতা আনন্দে লাফাতে শুরু করে। আর সেদিনের মতো মিতা কিছুতেই পরীক্ষা দিতে যায় না, বরঞ্চ সে তার বৌদির পার্লারে পিৎজা বিক্রি করতে চলে যায়। সেখানে গিয়ে মিতা তার বৌদির মতো গরম গরম পিৎজা বানায়। কিছুক্ষণের মধ্যেই সেই পিৎজা পার্লারে অনেক অনেক কাস্টমার চলে আসে, এমনকি বেশ কয়েকজন সেলিব্রিটিও সেখানে পিৎজা খেতে আসে। ওয়াও, আজকে আমি কত টাকা রোজগার করলাম, তার সাথে আমি কত ভালো বড় বড় সেলিব্রিটিদের সঙ্গে ফটো তুলেছি। আমি আজকে ভীষণ খুশি। ভালোই হয়েছে পরীক্ষাটা দিতে যাইনি। পরীক্ষা দিতে গেলে এত হাজার হাজার টাকা রোজগার করতে পারতাম না। ভাগ্যিস বৌদি আমাকে পিৎজা বানানো শিখিয়েছিল। আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগে যখন স্মৃতি প্রথম শ্বশুর বাড়িতে আসে, তখন সে সবাইকে অনেক ভালো ভালো পিৎজা বানিয়ে খাওয়ায়। এমনকি সে নিজেও প্রত্যেক দিন পিৎজা খায়। একদিন যখন স্মৃতি রান্নাঘরে গিয়ে চিকেন পিৎজা এবং মাটন চিজ পিৎজা বানায়, তখন বৌমা, কালকে তুমি যে পিৎজাগুলো বানিয়ে আমার বান্ধবীদের খাইয়েছিলে ওদের খুব ভালো লেগেছে, তাই ওরা তোমার জন্য অনেক অনেক পিৎজার অর্ডার দিয়েছে। ওদের বাড়িতে কি সব অনুষ্ঠান আছে, তাই ওরা চাই তুমি ওদেরকে পিৎজা বানিয়ে দাও। কিন্তু মা, আমি তো ঘরোয়া পিৎজা বানাতে পারি। আমি কোনোদিনও ভাবিনি এরকম পিৎজা বানানোর অর্ডার পাবো, আর আমি পিৎজা বানিয়ে বিক্রি করব, কারণ পিৎজাগুলো যদি খেতে ভালো না হয় তখন কি হবে? তুমি এত চিন্তা করছো কেন? তুমি পিৎজা বানাবে আর খারাপ হবে, এটা হতেই পারে না। তুমি তো এমনিতেই প্রত্যেকদিন নিজের খাওয়ার জন্য বেশি বেশি করে পিৎজা বানাও, সুতরাং এখন নিজেও পিৎজা খাবে আর বাইরের লোককেও পিৎজা বানিয়ে দেবে। ঠিক আছে মা, তাই হবে। এমনিতেও আমি প্রত্যেকদিন পিৎজা বানাই বলে আমাদের সংসারের অনেক টাকা খরচা হয়ে যায়, তাই বাইরে আমি পিৎজা বানিয়ে বিক্রি করলে অনেক টাকা ইনকাম করতে পারবো। এভাবেই শাশুড়ি মায়ের কথা শুনে স্মৃতি সেদিন থেকে পিৎজা বিক্রি করার ব্যবসা শুরু করে। আর ধীরে ধীরে কয়েক বছরের মধ্যে যথারীতি তার পিৎজা ব্যবসা অনেক উন্নতি লাভ করে। সে নিজের উপার্জন করা টাকা দিয়ে বাড়ি, গাড়ি, গহনাকাটি ইত্যাদি করে ফেলে। একদিন, মা, আমি ব্যাংক থেকে একটা লোন নিয়েছি, কারণ আমি নিজের জন্য একটা পিৎজা পার্লার বানাবো। সবাইকে বাড়ি বাড়ি পিৎজা ডেলিভারি দেওয়ার থেকে নিজের একটা পিৎজা পার্লার খুলে নেওয়া অনেক ভালো।
সেখানে অনেক কাস্টমার এসে আমার পিৎজা খেতে পারবে। কারণ আমি যখন আমার পিৎজা বানানোর ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করি তখন কিন্তু সবাই আমার লোকেশন জানতে চায়, কিন্তু আমি তো কিছুই বলতে পারি না। ঠিক আছে বৌমা, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। আর বলছি শোনো না, এখন তো আমাদের সংসারে টাকা পয়সার কোনো অভাব নেই, তাই আমি তোমার শ্বশুর মশাইকে কষ্ট করে বাইরে গিয়ে কাজ করতে বারণ করেছি। কারণ তুমি যে টাকা রোজগার করে নিয়ে আসছো সেটাই আমাদের জন্য বেশি। খুব ভালো করেছেন, বেচারা বয়স্ক শ্বশুর মশাই কেন বাইরে কাজ করতে যাবে? আমি এখন লক্ষ লক্ষ টাকা উপার্জন করছি, আপনারা পায়ের উপর পা তুলে বসে আরাম করুন, আমার কোনো অসুবিধা নেই। এমনকি আমি আপনার ছেলেকেও আর বাইরে কাজ করতে যেতে দেব না। আমি একা হাতে যা টাকা রোজগার করব তাতে তো আর অন্য কারোর রোজগার করার কোনো দরকার নেই। স্মৃতির মুখে এরকম কথা শুনে সবাই খুবই খুশি হয়। সেদিন থেকে সত্যি সত্যি স্মৃতির স্বামী এবং শ্বশুর মশাই কাজ করা বন্ধ করে দেয়। দেখতে দেখতে এভাবেই সময় কাটতে থাকে। এরই মধ্যে স্মৃতি শহরের নামকরা বড়লোকেদের মধ্যে একজন হয়ে ওঠে। বর্তমান সময়ে মিতাও তার বৌদির পিৎজা ব্যবসার সঙ্গে যুক্ত হয়। যাক বাবা, আমি এবার পিৎজা পার্লার বন্ধ করে বাড়ির দিকে যাই। বৌদিকে ফোন করে বলে দিয়েছি আজকে আমি অনেক টাকা ইনকাম করেছি, তাই আমার আর কোনো চিন্তা নেই। এই ভেবে মিতা আনন্দিত হয়ে বাড়িতে আসে। কিরে মিতা, সকালবেলা পরীক্ষা দিতে যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করলি না কেন? আর কখন কলেজ থেকে বাড়ি চলে এলি? আমি তো জানতেই পারলাম না। এসেই বৌদির ঘরে ঢুকে পড়েছিস। আরে মা, আমি পরীক্ষা দিতে গেলে তারপর তো তোমার সঙ্গে দেখা করব। আমি আজকে কলেজে পরীক্ষা দিতে যাইনি, আমি তো ইয়ার ড্রপ করে দিয়েছি। তোর লজ্জা করে না? তোর বৌদি মাস গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিয়ে আসছে, তোর পড়াশোনার পেছনে টাকা খরচা করছে, আর তুই আজকে পরীক্ষা দিতে গেলি না? আবার সেটা বড় মুখ করে বলছিস? বৌমা, তুমি কিন্তু ওর আবদার রাখবে না, কারণ ও খুব খারাপ হয়ে যাচ্ছে। বৌদিকে একদম ফালতু কথা বলবে না মা। আর হ্যাঁ, বৌদি আমাকে পরীক্ষা দিতে যেতে বারণ করেছে, কারণ আজকে বৌদির শরীর খারাপ ছিল, তাই আমি বৌদির হয়ে পিৎজা পার্লারে গিয়ে পিৎজা বিক্রি করে এসেছি। অনেক অনেক টাকা রোজগারও করে নিয়ে এসেছি। আমি আর পড়াশোনা করব না, কাল থেকে আমি বৌদির সঙ্গে রোজ পিৎজা পার্লারে যাব আর পিৎজার ব্যবসা করব। বৌমা, তুমি আমার মেয়েকে পরীক্ষা দিতে যেতে বারণ করেছো? আমি ভাবতেও পারছি না তুমি আমার মেয়ের ভবিষ্যৎ এরকম ভাবে অন্ধকারে ঠেলে দিলে। অন্ধকারে ঠেলে দেওয়ার কি আছে? আজকে আপনার মেয়ে নিজে হাতে পিৎজা বানিয়ে বিক্রি করে 50,000 টাকা রোজগার করে নিয়ে এসেছে মাত্র একদিনে। অন্যদিকে সবাই পড়াশোনা করে চাকরি করে মাস গেলে 50,000 টাকা রোজগার করতে পারে কিনা সন্দেহ। তাই নিজের মেয়ের উপর গর্ব করুন। আমি সবই মানছি, কিন্তু তাই বলে পরীক্ষা ড্রপ করে দেবে? একটা বেসিক এডুকেশন তো দরকার। বন্দনা দেবীর কথা শুনি স্মৃতি কিংবা মিতা কোনো রকম ভাবে পাত্তা দেয় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর প্রত্যেকদিন তারা সবাই বাড়িতেও বেশি বেশি করে পিৎজা খায়। আর এখন ননদ বৌদি দুজনে মিলে পিৎজা পার্লার চালাতে থাকে। তারা এত টাকা রোজগার করে যে সবসময় তারা টাকার উপর শুয়ে থাকে। একদিন স্মৃতি তাড়াতাড়ি পিৎজা পার্লার থেকে ফিরে এসে বাড়ির সবার জন্য চিকেন পিৎজা এবং মাটন পিৎজা বানায়, কারণ আজকে স্মৃতির জন্মদিন। কি ব্যাপার বৌমা, তুমি আজকে মাত্র এত অল্প অল্প পিৎজা বানাচ্ছ কেন? তুমি তো প্রত্যেক বছর তোমার জন্মদিনের দিন অনেক বেশি পিৎজা তৈরি করো, আর অনাথ আশ্রমে গিয়ে বাচ্চাদেরকে ফ্রিতে পিৎজা খাইয়ে আসো। এবছর যাবে না? না মা, এই বছর থেকে বন্ধ করে দিয়েছি। বেকার বেকার ওই গরিবগুলোকে পিৎজা খাইয়ে কোনো লাভ নেই। বরঞ্চ ওই পিৎজাগুলো আমি দোকানে বিক্রি করে এসেছি, তাতে আমার অনেক টাকা ইনকাম হয়ে গেছে। আর আপনি কোন মুখে এত কথা বলেন? আমি এত টাকা রোজগার করে নিয়ে আসছি বলে আপনি রাজ ঐশ্বর্য নিয়ে বসে আছেন। সুতরাং গরিবদের উপর দয়া দেখানো বন্ধ করুন। বৌমা, তুমি এরকম কথা বলতে পারলে? সেদিন প্রথমবার বৌমার মুখে এরকম কথা শুনি বন্দনা দেবীর ভীষণই খারাপ লাগে, কিন্তু স্মৃতি কিছু মনে করে না। কিছুক্ষণের মধ্যে স্মৃতি তার আত্মীয় স্বজন এবং নিজের পরিবারের জন্য অনেক রকমের পিৎজা বানিয়ে ফেলে। এভাবেই সবাই মিলে স্মৃতির জন্মদিনের দিন পিৎজা খেতে খেতে আনন্দ করে। কিন্তু দিনের পর দিন স্মৃতির অহংকার যেন আরো বেশি পরিমাণে বৃদ্ধি পায়, আর এখন সে তার পিৎজা পার্লারে প্রত্যেকটা পিৎজার দাম 100 টাকা করে বাড়িয়ে দেয়। তাই কাস্টমাররা যখন তার পিৎজা পার্লারে পিৎজা খেতে আসে তখন, এ কি ম্যাডাম, এই তো কিছুদিন আগেই আমি আপনার দোকান থেকে মাটন চিজ পিৎজা খেয়ে গেলাম, তখন মাত্র 200 টাকা ছিল, আর এখন 350 টাকা হয়ে গেল। এরকম গলা কাটা দাম নেবেন না প্লিজ। এই শুনুন, আপনাকে যদি পিৎজা খেতে না হয় তাহলে আপনি চলে যান,
কারণ অনেকেই আমার হাতে টেস্টি পিৎজা খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তাই বেকার আপনার সঙ্গে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। এখন বাজারে জিনিসপত্রের অনেক দাম বেড়ে গেছে, তাই আমি পিৎজার দাম বাড়িয়ে দিয়েছি, আর 50 টাকা আলাদা জিএসটি। আপনার তো দেখছি ব্যবহার খুবই খারাপ হয়ে গেছে। কাস্টমারদের সাথে এত খারাপ ব্যবহার করবেন না, কেননা আমরা আপনার দোকানে পিৎজা খাই বলেই আপনার ব্যবসা চলে, বুঝেছেন? আমার দোকানে পিৎজা খেতে হবে না, আসুন এবার। স্মৃতি এই কথা বললে সেই কাস্টমারের ভীষণই খারাপ লাগে, তাই তখনই সেই কাস্টমার সেখান থেকে চলে যায়। এভাবেই দিনের পর দিন স্মৃতির বাজে ব্যবহারের জন্য তার ব্যবসায় হঠাৎ করে ভাটা পড়ে, কারণ তার উদ্ধত্ত ব্যবহার, পিৎজার দাম বাড়ানো, এমনকি তার অহংকারজনক কথাবার্তা কেউ মেনে নিতে পারে না। কিন্তু তবুও স্মৃতির কিছু যায় আসে না। মাঝে মধ্যে স্মৃতি তার ননদকে পিৎজা পার্লারে নিয়ে আসে, আর মিতাও সেখানে এসে পিৎজা বানায়। এমনই একদিন, কি ব্যাপার বৌদি, তুমি তো আমাকে পিৎজা বানানোর জন্য 5000 টাকা দাও, কিন্তু আজকে কোনো টাকা দিলে না কেন? আমি কালকে থেকে তোমার দোকানে পিৎজা বানাতে আসবো না। আর এমনিও আমার বান্ধবীরা আমাকে অনেক খ্যাপায়, কারণ আমি কলেজের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়েও পরীক্ষা দিতে যাইনি, তাই কেউ আমার সঙ্গে কথা বলে না। আমার এখন আর পিৎজার দোকানে আসতে ভালো লাগছে না বৌদি। হ্যাঁ, ভালো লাগবেই বা কেন, কিছুদিন আমার ঘাড়ে উঠে অনেকগুলো টাকা রোজগার করে নিয়েছে তো, তাই আর ভালো লাগছে না। যাও যাও, তোমাদের কাউকে আমার লাগবে না, আমি এমনিতেই অনেক বড় লোক। আর হ্যাঁ, তুমি যে এত পড়াশোনা করছো, আমি দেখবো তোমার পড়াশোনা করার জন্য কে টাকা দেয়, কারণ তোমার দাদা আর বাবা কিন্তু এখন বেকার, তোমার মাও বেকার, সবাই আমার উপর ভরসা করে বসে থাকি। বৌদির মুখে এরকম কথা শুনে মিতার খুব খারাপ লাগে, তাই মিতা কাঁদতে কাঁদতে তখনই বাড়িতে ফিরে যায় এবং নিজের মাকে সব ঘটনা জানায়। কিন্তু এতে বন্দনা দেবীরও দোষ থাকে, তাই সে চাইলেও বৌমাকে কিছু বলতে পারে না। দেখতে দেখতে এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। কিন্তু একদিন স্মৃতি যখন পিৎজা পার্লারে যায়, তখন তার পৃথিবী একেবারে উল্টে যায়, কারণ মিউনিসিপ্যালিটির লোকেরা এসে তার পিৎজা পার্লার ভেঙে দিতে শুরু করে। এ কি, আপনারা আমার দোকান ভেঙে দিচ্ছেন কেন? শুনুন, আমার কাছে একটা বড় মহাজন এসে কমপ্লেন করেছে যে আপনার হাজবেন্ড আর তার বাবা জুয়া খেলতে গিয়ে আপনার এই দোকানের পেপার ওই মহাজনের কাছে মর্গেজ রেখেছিল, কিন্তু এখনো তার টাকা শোধ করতে পারিনি। সেই জন্যই আমরা এই দোকান ভেঙে দিচ্ছি, কেননা এই জায়গাটা এখন মহাজনের হয়ে গেছে। এমন কথা শুনে স্মৃতি কিছুতেই বিশ্বাস করতে পারে না। সে যখন কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার স্বামী এবং শ্বশুর মশাইকে ব্যাপারটা জিজ্ঞাসা করে, তখন তারা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তাই স্মৃতি এখন কি করবে বুঝতে পারে না। সে নিজের গহনা কাটি, জায়গা জমি বিক্রি করে যা টাকা পায় তাই দিয়ে নতুন একটা পিৎজার দোকান খোলে। কিন্তু এসব ঘটনার ফলে স্মৃতি নিজের ভুল থেকে অনেক শিক্ষা পায়। তাই এখন সে নতুন পিৎজা পার্লার থেকে যা টাকা উপার্জন করে সবকিছুই সে জমিয়ে রাখে, আর অন্যান্য ফালতু খরচ সে একেবারেই কমিয়ে দেয়। এমনকি এখন সে তার কাস্টমারদের সঙ্গে ভালো ব্যবহার করে, কারণ সে বুঝতে পারে ভালো ব্যবহার না করলে কখনোই কোনো কাস্টমার তার দোকানে পিৎজা খেতে আসবে না। এভাবেই ধীরে ধীরে স্মৃতি আবার তার পিৎজা ব্যবসায় উন্নতি ঘটায়। একদিকে গ্রামের বউ লিপিকা তার শ্বশুর বাড়িতে গর্ভবতী অবস্থায় ঘরের কাজকর্মে নিজেকে লিপ্ত রেখেছিল, আর অন্যদিকে তার স্বামী রাহুল আমেরিকাতে গিয়ে বিদেশি মেয়েদের সঙ্গে হাসি মজা করছিল। আসলে রাহুলের স্বভাব ভীষণ বাজে ছিল। সে সুন্দর সুন্দর মেয়েদেরকে দেখলেই তাদের প্রতি খুবই দুর্বল হয়ে পড়ত। জেসিকা, ইউ আর সো বিউটিফুল, তুমি সত্যিই ভীষণ সুন্দর দেখতে। চলো না, তুমি আর আমি আজকে রাতে একসঙ্গে পার্টি করি। পার্টি? তুমি কোন পার্টির কথা বলছো? ইউ আর সো নটি বয়। ওদিকে লিপিকা এখন তার শাশুড়ি মা চন্দনা দেবী এবং ননদ কবিতার সঙ্গে গ্রামে থাকে। কয়েক বছর আগে রাহুল এবং লিপিকা একই কলেজে পড়াশোনা করত। প্রথম দেখাতেই রাহুল লিপিকাকে খুবই পছন্দ করেছিল। পড়াশোনা শেষ করে চাকরি পাওয়ার পর রাহুল লিপিকাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিল। বিয়ের পরও রাহুল সুন্দর সুন্দর মেয়েদেরকে দেখলেই তাদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করত। রাহুলের এই স্বভাব লিপিকার একদমই পছন্দ ছিল না। রাহুল, আমাকে কি তোমার ভালো লাগে না বলো তো? তুমি সবসময় সুন্দর সুন্দর মেয়েদেরকে দেখলেই তাদের পেছনে যাও কেন? এরকম করতে করতে কোনোদিন তো তুমি আমার সতীনকে বাড়িতে নিয়ে চলে আসবে। না না লিপিকা, এসব তুমি কি বলছো? ওসব তো আমি একটু মজা করার জন্য করি জাস্ট। আর আমি যতই যাই করি না কেন, আমার মনে শুধুমাত্র তুমিই আছো। লিপিকা খুব সহজেই রাহুলের মিষ্টি কথাগুলো বিশ্বাস করে ফেলত। অন্যদিকে চন্দনা দেবী এবং কবিতা লিপিকাকে একদমই পছন্দ করত না। তারা সবসময় লিপিকার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করত।
এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। লিপিকা প্রেগনেন্ট হওয়ার কয়েক মাস পর চাকরি সূত্রে রাহুল কয়েক মাসের জন্য আমেরিকাতে যায়। সেখানকার অফিসে গিয়ে সুন্দর সুন্দর মেয়েদেরকে দেখে রাহুল পাগল হয়ে যায়। সে একের পর এক নতুন বিদেশি মেয়ের সঙ্গে বন্ধুত্ব পাতাতে থাকে। এসবের মধ্যে সে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে সে তার বউকে কখনোই ফোন পর্যন্ত করত না। মা দেখুন না, কতদিন হয়ে গেল আপনার ছেলে একবারও ফোন করেনি, আর আমি অনেকবার ফোন করেছি, আমার ফোন কিছুতেই ধরছে না। আমার ছেলে যা করছে ঠিকই করছে। কি কথা বলবে তোর সঙ্গে? হ্যাঁ, আমার ছেলে আমেরিকাতে গিয়ে খুব ভালো আছে, ওকে এভাবে বিরক্ত করবি না একদম। জানি না আমার ছেলে কিভাবে তোকে পছন্দ করেছিল, তোর সাথে থাকতে ভালো লাগছিল না বলেই তো আমার ছেলে হয়তো আমেরিকাতে চলে গেছে। আমার তো মনে হয় দাদা অন্য কাউকে পেয়ে গেছে, সেই জন্য এখন বৌদিকে পাত্তা দিচ্ছে না। ঠিকই আছে, বাড়িতে এরকম বউ থাকলে বাইরের মেয়েদেরকে তো পছন্দ হওয়ারই কথা, এটা অনেক আগেই হওয়া দরকার ছিল। না, এটা হতেই পারে না। রাহুল আমাকে খুব ভালোবাসে, ও নিশ্চয়ই কাজে ব্যস্ত আছে। ঠিক আছে, তুই তোর এই ভাবনাতেই মত্ত হয়ে থাক। এখন তাড়াতাড়ি ঘরের কাজগুলো চটপট করে কর। দিনের পর দিন তুই এত কুড়ে হয়ে যাচ্ছিস কেন? ঘরের কাজকর্ম করতে কি এতক্ষণ লাগে? আগের ব্যাপার তো আলাদা ছিল মা, এখন তো আমি প্রেগনেন্ট, তাই আমি আগের মতো তাড়াহুড়ো করে কাজ করতে পারি না। আপনি চিন্তা করবেন না, আমি এখনই সব কাজ করে দিচ্ছি। এই বলে লিপিকা আবার ঘরের কাজ করতে শুরু করে। চন্দনা দেবী এবং তার মেয়ে কবিতা সারাক্ষণ লিপিকার উপর হুকুম করতে থাকে। লিপিকা সারাদিন ঘরের কাজ এবং রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকে, আর অন্যদিকে চন্দনা দেবী ও তার মেয়ে কবিতার খাওয়া দাওয়া করা এবং ঘুমানো ছাড়া কোনো কাজই ছিল না। ওদিকে আমেরিকাতে রাহুলের দুটো বিদেশি মেয়েকে ভীষণ পছন্দ হয়ে যায়। তাদের মধ্যে একজন ছিল ভীষণ কালো দেখতে আফ্রিকান মেয়ে জুরি, আর অন্যজন ছিল আমেরিকান মেয়ে জেসিকা। রাহুল ভেবেছিল তাদের দুজনকে বোকা বানিয়ে তাদের সঙ্গে টাইম পাস করে সে দেশে ফিরে যাবে, কিন্তু রাহুল খুবই গুরুতর রকম ভাবে ফেঁসে যায়। তুমি আমাকে কিছুতেই ছেড়ে যেতে পারবে না, আমি এখান থেকে তোমাকে যেতে দেব না। তুমি আমাকে ইউজ করেছো, তাই এখন আমাকে বিয়ে করতে হবে। হ্যাঁ, আর আমাকেও বিয়ে করতে হবে, না হলে আমরা দুজনেই তোমাকে এখান থেকে কিছুতেই যেতে দেব না। তুমি আমাদের দুজনকে একসঙ্গে বোকা বানিয়েছো। এ কি, আমি কোথায় ফেসে গেলাম? আমি তো ভেবেছিলাম বিদেশি মেয়েদের কাছে এগুলো কোনো ব্যাপার নয়, কিন্তু তোমরা তো বিয়ে করার জন্য লাফালাফি করছো। আমি তোমাদের বিয়ে করতে পারবো না, কারণ আমি আগে থেকেই বিবাহিত, আমার বাড়িতে বউ আছে। আমরা এইসব গল্প শুনবো না, তোমাকে আমাদের খুব ভালো লেগে গেছে। তুমি যদি আমাদের দুজনকে বিয়ে না করো তাহলে আমরা তোমাকে পুলিশের হাতে তুলে দেব। রাহুল তাদের কথা শুনে খুবই ভয় পেয়ে যায় এবং বাধ্য হয়ে তাদের দুজনকে বিয়ে করে দেশের বাড়িতে নিয়ে আসে। বাড়ির কলিং বেল বেজে উঠলেই লিপিকা খুবই কৌতূহলবশত দরজা খুলতে চলে যায়। সে রাহুলকে দেখে ভীষণ খুশি হয়। রাহুল, তুমি এসে গেছো? আজকে ভোরবেলাতেই আমি স্বপ্ন দেখলাম যে তুমি বাড়ি ফিরে এসেছো। এ কি রাহুল, এই কালো আর ফর্সা মেয়ে দুটো কে তোমার সঙ্গে? এই মুখপুরি, আমার ছেলেকে আগে ভেতরে আসতে দে। এত দূর থেকে এলো ছেলেটা, তুই কি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব প্রশ্ন করবি? আয় বাবা, আয় ভেতরে আয়। মা, এ হলো জেসিকা আর এ হলো জুরি। আমি এদের দুজনকে বিয়ে করেছি। আমি বিয়ে করতে চাইনি মা, কিন্তু তুই খুব ভালো করেছিস বাবা, খুবই ভালো কাজ করেছিস। তুই তো জানিস এই মুখপুরীকে আমার একদমই পছন্দ ছিল না। তুই বিদেশ থেকে আমার জন্য দুটো বিদেশি বৌমা এনেছিস, আমার তো গর্বে বুকটা ফুলে উঠেছে। আমি এদের দুজনকে দেখে খুব খুশি হয়েছি। রাহুল, এই মেয়েটাকে এবার এখান থেকে তাড়িয়ে দাও। আমরা দুজনেই তো চলে এসেছি, এবার এর কোনো প্রয়োজন নেই। আজ থেকে শুধু আমরা দুজনেই তোমার বউ। না রাহুল, তুমি আমার সঙ্গে এরকম অন্যায় করতে পারো না। আমি প্রেগনেন্ট, আমার গর্ভে তোমার বাচ্চা আছে। আমাকে তুমি তাড়িয়ে দিও না। আমি এই অবস্থায় কোথায় যাব বলো? দাদা, তুই একদম এর কথা শুনবি না, একে আমাদের একদম পছন্দ নয়। আমার বিদেশি বৌদি দুজনকেই খুব ভালো লেগেছে। তুই এবার এই গ্রামের ভিখারি মেয়েটাকে এখান থেকে তাড়িয়ে দে, তাহলে আমরা সবাই শান্তিতে থাকতে পারবো। আমার কিছু করার নেই লিপিকা, সবাই যা বলছে আমাকে সেটাই শুনতে হবে। আমার মা, বোন, জেসিকা, জুরি কেউই চায় না যে তুমি এখানে থাকো, তাই তুমি এখান থেকে চলে যাও। রাহুলের কথা শুনে লিপিকা ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে। চন্দনা দেবী, কবিতা, জেসিকা এবং জুরি চারজনে মিলে জোর করে লিপিকাকে বাড়ি থেকে বের করে দেয়।
লিপিকার বাবা মা কেউই না থাকায় সে মনের দুঃখে পাগলের মতো এদিক ওদিক ঘুরতে থাকে। আর এদিকে জেসিকা এবং জুরি দুজনে মিলে রাহুল এবং তার মা ও বোনের উপর অত্যাচার করা শুরু করে। এই চন্দনা এদিকে আয়, তাড়াতাড়ি আয়, আমাদের জন্য ব্ল্যাক কফি নিয়ে আয়। তোমরা আমাকে আমার নাম ধরে ডাকছো কেন? আমি তোমাদের শাশুড়ি মা হই। কি বলে যেন? হ্যাঁ, মাদার ইন ল। হ্যাঁ, আমাকে মাদার ইন ল বলবে। আমাদের দেশে এরকম বড় লোকেদের নাম ধরে ডাকতে নেই, কিংবা আমাকে মম অথবা মা বলেও ডাকতে পারো। আর আমাকে এরকম ভাবে তুই তোকারি করছো কেন তোমরা? মা, বৌদিরা মনে হচ্ছে বাংলা ভালো করে বলতে পারে না, তাই এরকম ভাবে কথা বলছে। মম ইজ মাই ফুট। আমরা বাংলা খুব ভালো মতোই বলতে পারি, আর আমরা ইচ্ছা করেই তোর নাম ধরে ডাকবো, কারণ তোকে আমাদের পছন্দ নয়। বুড়ি, চা এবার আমাদের জন্য ব্ল্যাক কফি নিয়ে আয়। আর এই যে কবিতা, তোর কি কোনো কাজ নেই? তুই সারাদিন শুধু খাবার খেতেই থাকিস, আমাদের বরের টাকা এভাবে খেয়ে খেয়ে ধ্বংস করছিস। তাড়াতাড়ি ঘরের কাজগুলো কর, এই বাড়িতে থাকতে হলে আমাদের কথা শুনতে হবে। জেসিকা এবং জুরির এরকম ব্যবহার দেখে চন্দনা দেবী ও কবিতা দুজনেই ভীষণ পরিমাণে অবাক হয়। লিপিকাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর থেকেই তাদের জীবনে দুঃখ নেমে এসেছিল। তোদের বাড়িতে এসি নেই, আর তোদের বাড়ির এই ফ্যানটা এত আস্তে আস্তে চলে কেন? রাত্রিবেলা আমাদের খুব গরম লাগে। আজকে তোরা দুজনে সারা রাত আমাদের দুজনকে হাওয়া দিবি, যাতে আমরা ভালো মতো ঘুমাতে পারি। এসব কি? দিন দিন তোমরা এরকম করছো কেন? আমরা সারা রাত না ঘুমিয়ে তোমাদেরকে হাওয়া করব? আর আমরা কি মানুষ নই? আমাদের কি কষ্ট হয় না? মা, এরা যা বলছো করো, না হলে এখনই আবার আমাকে এসি কিনতে বলবে। আমার কাছে এখন এসি কেনার মতো কোনো টাকা নেই। নিরুপায় হয়ে চন্দনা এবং কবিতা সারা রাত ধরে জেসিকা এবং জুরিকে হাত পাখা দিয়ে হাওয়া করতে থাকে। এরকমই প্রত্যেক দিন দুই বিদেশি বউ নানান রকম অজুহাতে বাড়ির সকলকে বিরক্ত করত। রাহুল, তোমাদের এই বাংলা বাথরুম আমরা ব্যবহার করতে পারবো না, এটা খুবই বাজে। আমাদের দুজনের জন্য ওয়েস্টার্ন বাথরুম তৈরি করো। তোমরা অশিক্ষিত, তোমরা আনএডুকেটেড, তাই তোমাদের কাজকর্মগুলো আমাদের ভালো লাগে না। এরকম বাথরুম কেউ কি ব্যবহার করতে পারে? অদ্ভুত তো, আমি যা স্যালারি পাই তোমরা দুজনেই তো স্যালারিগুলো ভাগ করে নিয়ে নাও, আর সেই টাকা দিয়েই তো তোমরা সবসময় শপিং করে টাকা খরচা করো। আর এখন আবার এই মুহূর্তে আমি তোমাদের জন্য ওয়েস্টার্ন বাথরুম কিভাবে বানাবো? আমার কাছে কোনো টাকা নেই। কিভাবে বানাবে সেটা আমরা জানি না, ওকে? আমাদের ওয়েস্টার্ন বাথরুম চাই। তুমি আমাদের পেছনের টাকা খরচ করতে পারছো না। বিয়ের আগে তোমার ভাবার দরকার ছিল আমাদের দুটো বউকে তুমি রাখতে পারবে কিনা। রাহুল তাদের কোনো কথার উত্তর দিতে পারে না। সে তার বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়ে জেসিকা এবং জুরির জন্য ওয়েস্টার্ন বাথরুম তৈরি করে। এরকম ভাবেই রাহুল ও তার পরিবারের খুবই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটছিল। অন্যদিকে লিপিকা বেশ সুখেই জীবন কাটাচ্ছিল। তাকে যখন বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সে বেশ কয়েকদিন ফুটপাতে একটি গাছের নিচে দিন কাটায়। একদিন সে যখন গাছের তলায় বসেছিল, তখন সে একজন বৃদ্ধ লোককে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখে। হঠাৎ করে বৃদ্ধ লোকটি হোঁচট খেয়ে পড়ে যায় এবং তার মাথায় আঘাত লাগে। লিপিকা বৃদ্ধ লোকটিকে তার বাড়িতে নিয়ে গিয়ে তাকে সেবা যত্ন করে সুস্থ করে তোলে। তোমাকে অনেক ধন্যবাদ মা। আমার এই পৃথিবীতে কেউ নেই, তুমি না থাকলে জানি না আমি কিভাবে সুস্থ হতাম। আজ থেকে তুমি আমার মেয়ে, তুমি আমার সঙ্গে আমার বাড়িতেই থাকবে, কেমন? সুকান্ত বাবুর কথা শুনে লিপিকা খুবই খুশি হয়। 1 মাস পর লিপিকা এক কন্যা সন্তানের জন্ম দেয়। এরই মধ্যে সুকান্ত বাবু হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যায়। মারা যাওয়ার আগেই সে তার সমস্ত সম্পত্তি লিপিকার নামে লিখে দিয়ে যায়। লিপিকা ওই বাড়িতে তার মেয়েকে নিয়ে বাস করে। ওদিকে রাহুল এবং তার পরিবার জেসিকা ও জুরিকে নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছিল। অনেক হয়েছে, আর নয়। আমি তোদের মতো ডাইনিদের সঙ্গে কিছুতেই সংসার করতে পারবো না। লিপিকা অনেক ভালো ছিল, কখনোই কোনো কিছুর জন্য আমাকে জোর করেনি, আর নাইবা আমাকে কখনো অপমান করেছে। আমার বোনকেও কখনো একটা কাজও করতে বলেনি। আর তোরা দুজনে আমাদের পরিবারটাকে পুরো তছনছ করে দিলি। আমি তোদের দুজনকে ডিভোর্স দিতে চাই। আমরা এত সহজে তোমাকে ডিভোর্স দেব না, ওকে? আমাদেরকে ডিভোর্স দিতে হলে তোমার সম্পত্তির 50% আমাকে আর 50% জুরিকে দিতে হবে, তবেই আমরা তোমাকে ডিভোর্স দেব, না হলে দেব না। দিয়ে দে বাবা, এরা যা বলছে তাই কর, অন্তত এই দুই ডাইনির হাত থেকে আমরা রেহাই পাবো।
রাহুল তার সম্পত্তি জেসিকা ও জুরির নামে করে দিয়ে তার পরিবারকে নিয়ে রাস্তায় নেমে পড়ে। তাদের যাওয়ার মতো কোনো জায়গা না থাকায় তারা রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। মনে মনে তারা তাদের পুরানো দিনের কুকর্মের জন্য আফসোসও করতে থাকে। বাবা, আমি আর হাঁটতে পারছি না রে বাবা, আমার ভীষণ জল তেষ্টা পেয়েছে, আমাকে একটু জল এনে দে। এবার মনে হয় আমার মারা যাওয়ার সময় চলে এসেছে, আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। এরকম বলো না মা, ওই যে ওই বাড়িটা দেখা যাচ্ছে, চল ওই বাড়ি থেকে একটু খাবার জল চাইবো। রাহুল ওই বাড়ির কলিং বেল বাজালে বাড়ির ভেতর থেকে লিপিকা তার বাচ্চা মেয়েকে কোলে করে নিয়ে বেরিয়ে আসে। লিপিকাকে দেখে তারা সবাই অবাক হয়ে যায়। রাহুল ও তার পরিবারের এরকম অবস্থা দেখে লিপিকার চোখে জল চলে আসে। লিপিকা, তুমি এখানে? আমাদেরকে ক্ষমা করে দাও লিপিকা। দেখো না তোমার সঙ্গে অন্যায়ের জন্য উপরওয়ালা আমাদেরকে কিভাবে শাস্তি দিচ্ছে। জেসিকা জুরি সব শেষ করে দিল, আমাদেরকে একটা সুযোগ দাও লিপিকা। বৌদিমণি, তুমি এত বড়লোক কিভাবে হয়ে গেলে? তুমি এত সুন্দর বাড়িতে কিভাবে থাকছো? লিপিকা তাদেরকে সব কথা বলে। চন্দনা দেবী এবং কবিতাও লিপিকার কাছে হাত জোড় করে ক্ষমা চায়। লিপিকার মন খুবই নরম হওয়ায় সে তাদেরকে ক্ষমা করে দেয়। রাহুল তার বাচ্চা মেয়েটাকে বুকে ধরিয়ে কান্নাকাটি করতে থাকে। এভাবেই তারা সবাই মিলে আবার হাসি খুশি বসবাস করা শুরু করে।